আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। মাগুরার আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে জানালেন আইন উপদেষ্টা। টাঙ্গাইলে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০। যুক্তরাষ্ট্রে নাসার শীর্ষ বিজ্ঞানী সহ ২৩ জন চাকরিচ্যুত। এবং ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। রমজানের মাঝামাঝি চলে এলেও ঈদকে সামনে রেখে এখনো জমে ওঠেনি রাজধানীর মার্কেটগুলো। তবে শেষ দিকে ক্রেতাদের ঢল নামবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মতো পোশাকের বাজারও স্থিতিশীল বলে জানিয়েছেন ক্রেতারা। আলামিন রাব্বির ক্যামেরায় রাজধানীর পাঞ্জাবির মার্কেটগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম। রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে ঘোরাফেরা, তবে সবার আগে নতুন কাপড়। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম, সাথে আছি আমি রফিকুল ইসলাম। আজ আমরা চলে এসেছি ঢাকার ঈদকে সামনে রেখে শপিংয়ের খবর জানাতে। কথা বলবো বিক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। তবে তার আগে একটু ইনফরমেশন দিতে চাই। আমরা রোজার প্রায় মাঝামাঝি চলে এসেছি, এখনও কিন্তু সেভাবে ঈদের শপিং আসলে জমে ওঠেনি। আমরা মার্কেটগুলো ঘুরে দেখেছি, প্রত্যাশিত বা কাঙ্ক্ষিতভাবে ওইভাবে জমে ওঠেনি। ইফতারি পরে অবশ্য ব্যবসায়ীরা এবং দোকানদাররা যেটা বলেছেন, ইফতারি পরে কিছুটা বেচা কিনা হলেও সারাদিন কিন্তু ফাঁকাই থাকছে। তো চলুন আমরা ঘুরে দেখে আসি। রমজান তো প্রায় অর্ধেক চলে এলো, তো বেচাকিনি আসলে কেমন চলছে? বেচাকিনি আমরা আছে আলহামদুলিল্লাহ, টুকটাক, খারাপ না। এখনো তো কাস্টমার পুরোপুরি নামে নেই। এইটা মাত্র 11 রমজান 12 রমজান, আমাদের কাস্টমার ম্যাক্সিমাম নামে আমাদের 15-16 রমজানের পরে। একসাথে যখন অনেক ক্রেতা আসবে তখন তাদেরকে সার্ভ করবেন কিভাবে? তার মধ্যে আমাদের এটা পুরানো অভিজ্ঞতা আছে, আজকে 15 বছরের অভিজ্ঞতা, এটা এক দুই দিনের না। তো আসলে আমরা অন্যান্য রোজায় এই রোজার মাঝামাঝি থেকেই দেখতাম যে মার্কেটগুলো জমে উঠতো, কেনা বেচা শুরু হয়ে যেত। আসলে এখন এবার এটা কেন দেরি হচ্ছে? এটার পিছিয়ে মূল কারণ হচ্ছে যে আমাদের অর্থনীতির অবস্থা। ধরেন আমাদের ব্যাংকগুলি একটা ডিজাস্টার তৈরি হয়ে গেছে। আর মানুষের আলহামদুলিল্লাহ এটা একটা পজিটিভ দিক যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দামগুলি, আপনার চাল আর তেল ছাড়া আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের চেয়েও এই সমস্ত জিনিসগুলি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে। তো আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, আলহামদুলিল্লাহ বাকি সামনের যে দিনগুলি আসতেছে এই দিনগুলিতে আশা করি ইনশাল্লাহ কাস্টমারও বাড়বে। আমরা তো ঈদকে সামনে রেখে বিগত প্রত্যেক বছরের তুলনায় এই বছর একটু বেশি প্রস্তুতি ছিল, তারপর আশানুরূপ কাস্টমার এই বছরও পাচ্ছি না। এই আশানুরূপ না পাওয়ার এটার কি কারণ হতে পারে আপনি মনে করেন? এটা আসলে ওইভাবে বলতে চাচ্ছি না, তারপরও দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ওয়াইজ আমাদের সন্ধ্যার পরে যেরকম একটা প্রেশার পড়তো, আজ প্রায় 12 রমজান চলছে, কিন্তু সেরকম প্রেশার আমরা এখন পর্যন্ত দেখি নাই। তো আমরা একটু হতাশাগ্রস্তই, জানি না বাকিটা আল্লাহ কি রেখে রাখছে। যেহেতু কেনাকাটা শুরু হয়ে গেছে, তো আসলে কি কিনলেন? আসলে আমি খুলনা থেকে আসছি, এসে বাচ্চাদের জন্য কিনেছি, পাঞ্জাবি কিনেছি, আমার জন্য নিয়েছি, আমার মিসেসের জন্য নিয়েছি। এই মোটামুটি আর কি এটাই। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য এই মার্কেটটি আসলে অনেকটা প্রসিদ্ধ। তো এবার আসলে অন্যান্য বারের তুলনায় কি মনে হচ্ছে, দামের বিষয়টা রিজনেবল না আগের চেয়ে একটু বেশি? আসলে দামটা অনেকটাই বেশি। মোটামুটি সব শ্রেণীর লোকের জন্য আসলে এই মার্কেটটা মোটামুটি মনে হচ্ছে সুইটেবল, তবে অনেকটা গত বছরের তুলনায় একটু দামটা বেশি। আগে থেকে হয়তো প্রস্তুতি নিয়ে রেখেছেন, রোজা মাত্র মাঝামাঝি চলে এসেছে, কেনাকাটা কি সেরে ফেললেন? এই শুরু করছে। কি কিনলেন আজকে? দুটো পাঞ্জাবি কিনলাম। তো আসলে মার্কেটের কেমন অবস্থা, দামের ব্যাপারটা রিজনেবল নাকি?
হ্যাঁ, রিজনেবল মনে হচ্ছে। আর ওরা যারা বিক্রি করছে তাদের ব্যবহার ভালো, তারপর তারা দিচ্ছে আমাদেরকে রিজনেবল, কিন্তু আসলে বেচা কেনার বিষয়টা তো এটা ওরা ওদের মতো করে চাইবে, আমরা আমাদের মতো করে চাইবো, এটাই হচ্ছে। একটু ভিন্ন একটি প্রসঙ্গে বলি, আমরা দেশে অনেক বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান রয়েছে, ওই জায়গার তুলনায় আসলে এইখানের দামগুলো আমরা অনেক ব্যবধান দেখছি, কিন্তু গুণগত মানের দিক থেকে একজন ক্রেতা হিসেবে তার মূল্যায়নটা কি আপনার কাছে? আসলে আমি আমার ওপিনিয়নটাই বলছি যে অনেকে মনে করে যে ব্র্যান্ড হচ্ছে যে মানে আড়ং থেকে একটা পাঞ্জাবি কিনলে মানুষ মনে করে এটা একটু খুব একটা অনেক কিছু কিনে ফেলছি, বিষয়টা কিন্তু তা না। আড়ংয়ের যে অনেক সুন্দর, আমি পাঞ্জাবি দুটো পাঞ্জাবি কিনেছি, এটা আড়ংয়ের দাম রাখতো হয়তো 10,000 রাখতো, কিন্তু আমি এটা রিজনেবল অনেক সুন্দরভাবে পেয়েছি। আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি আসলে কেনাকাটা শুরু করেছেন? মোটামুটি বাজার তো দেখছেন, অনেকক্ষণ ধরেই দেখছি, তো কেমন দাম আসলে কেমন মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে গত কয়েক বছরের তুলনায় এবার মার্কেটের অবস্থা খুবই ভালো এবং সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবে বলে আমি আশা করি, এবং আমিও কিনেছি। বাজেটের মধ্যে থেকে কেনাকাটা বের করা যায়, এটাই সবচেয়ে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন ক্রেতাদের আসার কথা, এর আগে আমরা বিক্রেতাদের হতাশার কথাও শুনেছি, তবে সব কিছুকে ছাপিয়ে রমজান শেষের দিকে যত এগোবে বেচাকিনির ঢলও তেমনি বাড়বে, ব্যবসায়ীরা আসলে সেদিকে অনেকটাই আশাবাদী, জমজমাট হয়ে উঠবে ঈদের বেচাকিনা। ঠিক তেমনি ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু শেষ দিকে আসুক, আর যখনই আসুক তাদের প্রস্তুতি কিন্তু তারাও নিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ। দেখা হবে পরবর্তী কোনো মার্কেটে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি রফিকুল ইসলাম, আল্লাহ হাফেজ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে ন্যাক্কারজনক এই কাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, মাগুরার নির্যাতিত শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিকিৎসকরা দুপুর 1টায় শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শিশুটিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্যও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেও জানায় প্রেস উইং। মাগুরায় 8 বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় বিচার কাজ 7 দিনের মধ্যে শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন তিনি। আইন উপদেষ্টার সময় বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ময়নাতদন্ত আজকেই সম্পন্ন হবে। এরই মধ্যে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় 12 থেকে 13 জন 161 ধারায় জবানবন্দি দিয়েছে। তিনি আরো বলেন, ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলো দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আগামী রোববারের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে। 560টি মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে বলে দাবি করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। প্রেস সচিব এ সময় বলেন, 1 বিলিয়নের এই প্রকল্পে সৌদি আরবের কোনো ফান্ড ছিল না। প্রতিটি মসজিদ নির্মাণে 17 থেকে 18 কোটি টাকা খরচ করা হয়েছে। দুর্নীতি না হলে মসজিদগুলো 7 থেকে 8 কোটি টাকায় নির্মাণ করা যেত। পতিত স্বৈরাচারের 560টি মসজিদ নির্মাণে খরচ হয়েছিল $1 বিলিয়ন। তারা বলেছিল মসজিদগুলো সৌদি আরবের ফান্ডে নির্মাণ করা, কিন্তু সৌদি আরব এখানে একটি টাকাও দেয়নি বলেও জানান তিনি। 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট। সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে, অনেক ধরনের অনিয়ম। এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে যেমন একটা পার্টিকুলার খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার তার কনস্টিটিউয়েন্সিতে, যেখানে শহরে না করে
উনি 8 কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেই রিসোর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায়, একটা মসজিদ 17 কোটি টাকা। এবং কেউ কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো, এই মসজিদগুলো হয়তো বা অর্ধেক দামে, যেগুলো আমরা দেখেছি যে এটা এক একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। তারা কমিটিটা এটার কীভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে, এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে, সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন। এবারে জেলা সংবাদ। টাঙ্গাইলের কালিহাতীতে বেপরোয়া গতির 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 40 জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় দুপুর 2টার দিকে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা এইচপি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের 40 যাত্রী আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার শীর্ষ বিজ্ঞানী ক্যাথরিন কেলডিন সহ মোট 23 জন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন। নাসার মুখপাত্র চেরিল ওয়ার্নারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানায় এএফপি। এএফপিকে চেরিল ওয়ার্নার বলেন, গেল 10 মার্চ একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি পর্যালোচনা করে জানা যায় আপাতত ক্যাথরিন কেলডিন সহ 23 জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সামনের দিনগুলোতে এই তালিকা আরো দীর্ঘ হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তালিকায় থাকা কর্মীরা যদি আবেদন করেন সেক্ষেত্রে তাদেরকে স্বেচ্ছা অবসরের সুযোগ দেওয়ার পাশাপাশি আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধাও প্রদান করা হবে। জানাবো খেলার খবর। আগামী এপ্রিলে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। সেদিকে লক্ষ্য রেখে নারীদের দল ঘোষণা করেছে বিসিবি। এ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আগামী 5 থেকে 19 এপ্রিল হবে বাছাই পর্বের খেলা। বিসিবির ঘোষিত এই দলে জায়গা হয়েছে ইসমাত তানজিমের। এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়নি তার, তবে ইতিমধ্যে 4টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলেছেন এই তরুণ ক্রিকেটার। গেল জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পারলে এই বাছাই পর্ব খেলতে হতো না নিগারদের। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ 8 দলের অংশগ্রহণে ভারতে অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বড় দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। বৃহস্পতিবার হঠাৎ ছড়িয়ে পড়ে তার হাসপাতালের ছবি। দেখা যায় চোখ বুজে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। তার হাতে ক্যানোলা, কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন চিকিৎসক। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, পিকলবল খেলার সময় চোট পান ভাগ্যশ্রী। এ সময় অভিনেত্রীর কপালে গভীর ক্ষত তৈরি হয়। এই ক্ষত সারাতে 13টি সেলাই পড়েছে ভাগ্যশ্রীর। অভিনেত্রীর আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে, সেখানে অভিনেত্রীর কপালে ব্যান্ডেজ বাঁধা। সালমান খানের বিপরীতে ম্যায়নে প্যার কিয়া ছবিতে সাড়া ফেলছিলেন তিনি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরেকবার। মাগুরার আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার 7 দিনের মধ্যে শুরু হবে, জানালেন আইন উপদেষ্টা। টাঙ্গাইলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত 40। যুক্তরাষ্ট্রে নাসার শীর্ষ বিজ্ঞানী সহ 23 জন চাকরিচ্যুত এবং ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।